নতুন একটি মডিউলে সবাইকে স্বাগতম। লাস্ট মডিউলে আমরা সার্ভার থেকে ডেটা আনতে পেরেছিলাম এবং সুন্দরভাবে আমাদের এখানে ডেটাগুলো শো করতে পেরেছিলাম। কিন্তু ডেটা শো করা ব্যতীত আমাদের আরও অনেক কাজ আছে, যেই কাজগুলো আমরা চাইলেই আমাদের অ্যাপ কম্পোনেন্টের ভেতরে মেথড তৈরি করে করে করতে পারি এবং প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা রিকোয়েস্ট পাঠাতে পারি, সে অনুযায়ী করতে পারি। অনেক ওয়েতে একটা প্রবলেম সলভ করা যায় প্রোগ্রামিংয়ে, কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে কিছু বেস্ট প্র্যাকটিস, যেভাবে কাজ করলে খুব সহজে খুব সুন্দরভাবে কোডটা অর্গানাইজড হবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে কম্পোনেন্ট ডিড মাউন্টের ভেতরে আমরা যে কোডটা লিখেছি অলমোস্ট সেম কোড আমরা কম্পোনেন্ট ডিড আপডেটের ভেতরেও লিখেছি। কিন্তু কেন কেন আমরা একই কোডকে রিপিট করলাম? আরেকটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা রিকোয়েস্টের সাথে আমাদের এখানে কি করতে হচ্ছে, এপিআই কিটা পাস করে দিতে হচ্ছে। প্রত্যেকটা রিকোয়েস্টের সাথে আমাদের ইউআরএলটাকে পাস করতে হচ্ছে। তো এমন যদি কিছু করা যেত যে না, যেই কাজটা আমাদের প্রতিনিয়ত করতে হবে সেই কাজটাকে আমরা ইউনিফাইড করে দিব এমনভাবে যে ডিফাইন করব এমনভাবে যেন আমাদের বারবার রিপিট করার প্রয়োজন না হয়, তাহলে আমাদের কোডটা অর্গানাইজড হবে। পরবর্তীতে যেই ডেভেলপারই আমার কোডটা দেখুক না কেন, সে খুব সহজে বুঝতে পারবে যে এখানে কি ঘটছে। তো এই কারণে আমরা আমাদের কোডটাকে কিছুটা মডিফাই করব এবং একটু সুন্দর করে গোছানোর চেষ্টা করব। যারা একদম বিগিনার্স লেভেলের আছেন তাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু আলটিমেটলি আমি পুরো কাজটাকে এমনভাবে ব্রেকডাউন করব যেন আপনার বুঝতে সহজ হয়। প্রথম কাজ হচ্ছে আমাদের এক্সিওসের কাছে যাওয়া, কারণ এক্সিওসে আমরা যতগুলো রিকোয়েস্ট পাঠাবো প্রত্যেকটা রিকোয়েস্টে আমাদের সেম বেজ ইউআরএল থাকবে এবং সেম এপিআই রিকোয়েস্ট এপিআই কিটা থাকবে। তো এই রিপিটেটিভ কাজটাকে কিভাবে সলভ করা যায়, তো এই জন্য আমরা এক্সিওসের অফিসিয়াল ডকুমেন্টেশনে একটু প্রবেশ করি। এক্সিওস লিখে সার্চ করলেই আমরা সেটা পেয়ে যাব, github.com এর লিঙ্কটা। তো এখানে এক্সিওসকে কিভাবে ব্যবহার করা যায় তার উপরে সুন্দর কিছু ডকুমেন্টেশন দেওয়া রয়েছে। আপনাদের উচিত হবে এই ডকুমেন্টেশনটা ফুললি স্টাডি করা, ফুললি। ওকে, তো আমি এখান থেকে একটু দেখি যে কনফিগ ডিফল্ট, ওকে, ইউজিং এপিআই কি, এখানে অনেক কিছুই আছে। ক্রিয়েটিং অ্যান ইনস্ট্যান্স, এইখানে আমি একটু ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা axios.create কল করার মাধ্যমে একটা নতুন ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবো। ইনস্ট্যান্স বলতে আসলে কি বোঝাচ্ছে এখানে? ইনস্ট্যান্স বলতে বোঝাচ্ছে যে অ্যাক্সিওসের একটা নতুন অবজেক্ট, যেই অবজেক্টটা যতবারই আমরা ব্যবহার করি না কেন এর ভেতরে ডিফল্টভাবে যেই ডাটাগুলো আমরা প্রোভাইড করে দিয়ে আসবো সেই ডাটাগুলোই এখানে থাকবে। সেই ডাটাগুলো কমনভাবে এই ইনস্ট্যান্স ব্যবহার করে যতগুলো রিকোয়েস্ট পাঠানো হবে ততগুলো রিকোয়েস্টই চলে যাবে বেজ ইউআরএল, এই ইউআরএলটাতে টাইম আউট হবে এত সময় পরে, হেডার্স ডিফল্টভাবে এইটাই থাকবে। ঠিক আছে, তো এইরকম কিছু বিষয় আমরা আগে থেকে ডিফাইন করে দিতে পারি। আরও আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কাস্টম হেডার। আমরা এখান থেকেও হেডার সেট করতে পারি, আবার অন্যভাবেও হেডার সেট করতে পারি। আপনারা যে কোনো ওয়েতেই হেডার সেট করতে পারেন, কিন্তু আমি হারিয়ে ফেললাম কোথায় জিনিসটা ছিল, এই যে এখানে। তো হেডার্স আপনি এভাবেও সেট করতে পারেন, হেডার্সের ভেতরে আপনার এপিআই কিটা প্রোভাইড করতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার যে ব্যাকইনটা আছে, যে এপিআই প্রোভাইডাররা আছে, সে কি হেডার্সের মাধ্যমে এপিআই কি এক্সপেক্ট করে কি না, এটা আপনাকে প্রথমেই জেনে নিতে হবে। ওকে, তো এই যে লজিকটা, এই লজিকটার উপরে ভিত্তি করে আমরা আমাদের কোডের ভেতরে একটা নতুন ফাইল ক্রিয়েট করব। আমি সেম প্রজেক্টেই আছি, সোর্সের ভেতর নতুন একটা ডিরেক্টরি ক্রিয়েট করব যেটার নাম হচ্ছে ইউটিলসের ভেতরে আমি axios.js নামের একটা ফাইল ক্রিয়েট করব, axios.js। এই axios.js-এর ভেতরে আমরা ইম্পোর্ট করব axios-কে। আরেকটা বিষয় খেয়াল করবেন, যেখানে আমাদের axios দরকার সেখানেই আমাদের axios ইম্পোর্ট করতে হচ্ছে। তো axios-এর কাজগুলো যদি আমরা একটা ফাইল থেকে করি তাহলে বারবার আমাদের axios-কে ইম্পোর্ট করতে হবে না। আবার axios রিলেটেড কোনো প্রবলেম যদি আমরা ফেস করি তাহলে সেটা ডিবাগ করা আমাদের জন্য সহজ হবে, কারণ আমরা জানি যে axios-এর মেইন কাজ কোথা থেকে হচ্ছে। সো ইম্পোর্ট axios ফ্রম axios, যেহেতু অলরেডি আমাদের axios ইনস্টল করাই আছে, এর আগেই আমরা করেছি, সেজন্য আমরা এটাকে ইম্পোর্ট করতেই পারছি। এবার আমরা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি, const instance is equal to axios.create। এই ফাংশনটা কল করার মাধ্যমে আমরা মূলত একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব এবং এখানে কনফিগারেশন অবজেক্ট আমাদেরকে প্রোভাইড করতে হবে। তো অনেক রকম কনফিগারেশন আপনারা করতে পারেন এবং কি কনফিগারেশন করা যেতে পারে তা কিন্তু আপনারা ডকুমেন্টেশন থেকে একটু ঘাটলেই বুঝতে পারবেন। এখানে আমাদের শুধু একটা জিনিসই সেট করতে হবে, সেটা হচ্ছে বেজ ইউআরএল। বেজ ইউআরএল হিসাবে আমি দিব process.env.react। আমি একটু দেখে নিই আমাদের env ফাইলের ভেতরে কি ছিল নামটা, নিউজ ইউআরএল। ওকে, সো এইটা ছিল আমাদের বেজ ইউআরএল। এটাকে কপি করে এখানে পেস্ট করে দিই, কারণ আমরা জানি যে সব রিকোয়েস্টের জন্য আমাদের বেজ ইউআরএল এটাই হবে। যদি আরও ডিফারেন্ট ইউআরএল থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা নতুন ইনস্ট্যান্স ক্রিয়েট করব।
বাকি কনফিগারেশনটা আমি এখানেই করতে পারি অবজেক্টের ভেতরে, বাট আমি আরেকটা উপায় দেখাচ্ছি। এবার আমরা চাচ্ছি যে এই ইনস্ট্যান্সের ভেতরে একটা হেডার সেট করতে। সেই হেডার সেট করতে চাইলে আমাদেরকে লিখতে হবে ইনস্ট্যান্স ডট ডিফল্টস। এটা একটা অবজেক্ট, তার ভেতরে হেডার্স আছে। হেডার্সের ভেতরে থেকে আমাদের কমন নামক একটা প্রপার্টি নিতে হবে, যার ভেতরে এক্স এপিআই কি হিসেবে আমাদের আরেকটা ডেটা প্রোভাইড করতে হবে, যেটাও মূলত আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের ভেতরে আছে। অর্থাৎ এপিআই কিটাও আমরা সেট করে দিলাম। ওকে, সেখান থেকে আমরা এপিআই কিটাকে পেস্ট করে দিই, বাট এটা ডিরেক্টলি এইভাবে নিবে না। প্রসেস ডট ইএনভি ডট রিয়াক্ট অ্যাপ নিউজ এপিআই কি। তাহলে এই ইনস্ট্যান্সের ভেতরে আমাদের এখন সব কিছু সেট আপ অবস্থায় আছে, যেটা কমনভাবে লাগবে। জাস্ট সিম্পলি এই এক্সিওস ইনস্ট্যান্সটাকে আমরা এক্সপোর্ট করব ডিফল্টভাবে। তাহলে সমস্ত জায়গায় আমাদের অ্যাপ্লিকেশনের সব জায়গা থেকে আমরা ইনস্ট্যান্সটা কল করার মাধ্যমে যে কোনো কিছু করতে পারবো। ওকে, যে কোনো রিকোয়েস্ট পাঠাতে পারবো। সেখান থেকে যে কোনো রিকোয়েস্ট প্রোভাইড করলে বা পাঠালে সেই রিকোয়েস্টটা সব সময়ের জন্যই এই ইউআরএলটাতে যাবে এবং তার ভিতরে সবসময় এই এপিআই কিটা বিদ্যমান থাকবে। আই হোপ যে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন।